আজকের ভিডিওর টপিক হচ্ছে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। তো আরাকান রাজসভা বলতে কি সেটা আমাদের কাছে প্রথমে বুঝতে হবে। তো আরাকান রাজসভা বলতে আসলে বোঝায় যে বঙ্গোপসাগর থেকে পূর্বের দিকে বাংলাদেশের হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বা যে আরাকান রাজ্য রয়েছে মায়ানমার, বর্তমানে হচ্ছে মায়ানমার নাম, এবং পূর্বে নাম ছিল হচ্ছে বার্মা, বর্তমানে আরাকান নাম। আরাকানের আরাকান এই আরাকান যে রাজ্য আছে, এই আরাকান রাজ্যে আগে বাংলা সাহিত্য চর্চা হতো। বাংলা সাহিত্য চর্চা কীভাবে হতো? ওখানে আরাকান রাজ্যে ম্যাক্সিমামই ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু তারা হচ্ছে মুসলিম সাহিত্য বা বাংলা চর্চার জন্য, বাংলা সাহিত্য রচনার জন্য তারা পৃষ্ঠপোষক করতো। সে কারণেই বাংলা সাহিত্য রচিত হয়েছে। তো মধ্যযুগের বাংলা সাহিত্য আমাদের জানতে গেলে, মধ্যযুগের বাংলা সাহিত্য সর্বপ্রথম যে আমাদের সাহিত্যিক ছিল বা কবি ছিল, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। শাহ মোহাম্মদ শগীর বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি। সে শুধু মধ্যযুগেরই নয়, পুরা বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন কবি হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। শাহ মোহাম্মদ শগীর তার বাংলা সাহিত্য যে রচনা করেছেন, তার যে পৃষ্ঠপোষককারী যে প্রধান ছিল সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ সাধারণত পৃষ্ঠপোষক করছে, এবং পৃষ্ঠপোষক করার কারণে শাহ মোহাম্মদ শগীর তার হচ্ছে বিভিন্ন গ্রন্থ সে অনুবাদ করছে। সাধারণত মধ্যযুগের যে মুসলিম সাহিত্য ছিল, তারা মেনলি তারা হচ্ছে কোনো সাহিত্য তারা হচ্ছে নিজে থেকে তৈরি করতো না বা রচনা করতো না। তারা হচ্ছে সাধারণত অনুবাদ সাহিত্য নির্ভর ছিল, অর্থাৎ বিভিন্ন বিখ্যাত যে সাহিত্যগুলো ছিল অন্যান্য ভাষার, সে ভাষা থেকে তারা হচ্ছে বাংলাতে অনুবাদ করতো। কিন্তু এই অনুবাদগুলো এতটাই মৌলিকত্ব ধারণ করেছে যে এটিকে আর অনুবাদক না বলে তাদেরকে বলা হয়েছে রচনা করেছে। আচ্ছা, যাই হোক, এখন শাহ মোহাম্মদ শগীর যে বিখ্যাত গ্রন্থটি রচনা করেছে, সেটির নাম হচ্ছে সেটির নাম হচ্ছে ইউসুফ জুলেখা। এই ইউসুফ জুলেখা ইরানি ভাষায় ছিল। ইরানের যে ভাষার নাম হচ্ছে ফার্সি ভাষা থেকে সে বাংলাতে রচনা করছে। আচ্ছা, এটা গেল। এরপর আছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ আসলে তিনি হচ্ছে কি ছিলেন, 16 শতকের কবি ছিলেন। ফকির গরিবুল্লাহ 3টি বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন। এক নম্বর হচ্ছে আমির হামজা, 2 নম্বর হচ্ছে সোনাভান, 3 নম্বর হচ্ছে সত্যপীরের পুঁথি। আচ্ছা, এই যে 3টা গ্রন্থ রচনা করেছে, 3টা গ্রন্থের প্রথম যে 2টা সোনাভান এবং আমির হামজা, এই 2টা গ্রন্থকে বলা হয় হচ্ছে জঙ্গনামা, এবং সত্যপীরের পুঁথি, এটা একটা বিশেষ ধরনের গ্রন্থটাকে বলা হয় পুঁথি সাহিত্য। এখন আমরা জানতে হবে জঙ্গনামা বলতে আসলে কী বোঝায়। জঙ্গনামা বলতে আসলে বোঝায়, জং শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ বা লড়াই। জঙ্গনামা হচ্ছে যুদ্ধের কাহিনী। এটা হচ্ছে মুসলিম বীরদের নিয়ে রচিত বীরত্বব্যঞ্জক যুদ্ধ কাহিনী। এটা হচ্ছে জঙ্গনামা। বাংলা সাহিত্যের প্রথম জঙ্গনামার নাম কি? প্রথম জঙ্গনামার নাম হচ্ছে আমির হামজা। এরপরে আসে হচ্ছে পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য বলতে আসলে কী বোঝায়? পুঁথি সাহিত্য আসলে এটা বিশেষ ধরনের সাহিত্য। মধ্যযুগের বিশেষ ছন্দে রচিত কাহিনীমূলক বা আখ্যানমূলক সাহিত্যকে বলা হয়, কাব্যকে বলা হয় পুঁথি সাহিত্য। এরপরে আসা যাক, পুঁথি সাহিত্য জানলাম, সত্যপীরের পুঁথি, এটা একটা পুঁথি সাহিত্য। এরপরে আসা হচ্ছে শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ ছিল হচ্ছে 17 শতকের কবি। শেখ ফয়জুল্লাহ কী করেছেন? শেখ ফয়জুল্লাহ তিনি হচ্ছে বাংলা সাহিত্যে 2টি ধারার জনক। 2টি ধারা কী কী? 1 নম্বর হচ্ছে মরসিয়া, এবং 2 নম্বরটি হচ্ছে নাথ সাহিত্য। মরসিয়া এটা আসলে বলতে কী বোঝায়? মরসিয়া বলতে আসলে বোঝায় যে মরসিয়া বলতে সাধারণত বোঝায় যে মরসিয়া সাধারণত এটা একটা যুদ্ধের, এটা হচ্ছে বিয়োগাত্মক বা বেদনাদায়ক কাহিনী। বেদনাদায়ক কাহিনী এটা এটা কোন শোক কাহিনী, এক কথায়। এই শোক কাহিনী কী ধরনের শোক কাহিনী? এটা হচ্ছে কারবালার শোক। কারবালার শোক, এটা হচ্ছে মরসিয়া সাহিত্য। তো মরসিয়া সাহিত্যর উদাহরণ হচ্ছে জয়নবের চৌতিশা, এটা হচ্ছে শেখ ফয়জুল্লাহ রচিত মরসিয়া। এরপরে আছে হচ্ছে নাথ সাহিত্য। নাথ সাহিত্য বলতে আসলে কি বোঝায়? বৌদ্ধদের মহাপুরুষ সিদ্ধা অথবা নাথদের নিয়ে রচিত বিশেষ ধরনের সাহিত্য। এই সাহিত্যর এই যে নাথ সাহিত্যর উদাহরণ হচ্ছে গৌরক্ষ বিজয়, এবং আরও কিছু নাথ সাহিত্যর যেমন রয়েছে গাজী বিজয়। এরপর আছে সত্যপীরের পুঁথি কিন্তু নয়, এটা হচ্ছে সত্যপীর। এরপরে আছে হচ্ছে
আব্দুল হাকিম। আব্দুল হাকিম সাধারণত জন্মগ্রহণ করেছিল হচ্ছে 1620 সালে এবং মৃত্যুবরণ করেছিল 1690 সালে। সে জন্মগ্রহণ করেছিল হচ্ছে সন্দ্বীপের সুধারাম ভুলুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিল এবং তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে নূরনামা। এই নূরনামা আব্দুল হাকিম রচিত একটা বিখ্যাত কাব্যগ্রন্থ এবং এই কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা হচ্ছে বঙ্গবাণী। এই কবিতার একটা বিখ্যাত কয়েকটি চরণ রয়েছে। বিখ্যাত চরণের মধ্যে আছে হচ্ছে প্রথমে হচ্ছে যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি।